বিশ্বকাপে মেসির প্রথম হ্যাট্রিক, যেটা তাকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় একদম শীর্ষে নিয়ে গেছে এবং যৌথভাবে ক্রোসার সঙ্গে তার কিন্তু গোলের সংখ্যা 16। এবং একটি কথা বলতেই চাই, যেহেতু প্রথম ম্যাচে হ্যাট্রিক, তার মানে এখনও কিন্তু আরও অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে। সো দ্য মেসি এবারের বিশ্বকাপে কী কী রেকর্ড ব্রেক করবেন সেটা আমরা এখনও জানি না। আর্জেন্টাইন সাপোর্টাররা ভীষণ হ্যাপি, আনন্দ উল্লাস করছেন, র্যালি করেছেন। সো একটু যদি আবার অন্যদিকে তাকায়, ফ্রান্সের দিকে কিলিয়ান এমবাপ্পে, তিনিও কিন্তু তার এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে হ্যাট্রিক করতে পারতেন, কিন্তু জোড়া গোল করেছেন। প্রথম বিশ্বকাপ তার 2018-তে রাশিয়ার বিশ্বকাপে তিনি 4টি গোল করেছিলেন, 2022-এ কাতার বিশ্বকাপে তিনি করেছিলেন 8টি গোল। আমি ভাবছি এবার কি তাহলে তিনি 16টি গোল করবেন এবং একদম শীর্ষে চলে যাবেন? গড নোজ। মাত্র 27 বছর বয়স কিলিয়ান এমবাপ্পের, তার জীবনে এখনও অফুরন্ত সময় পড়ে রয়েছে। কারণ লিওনেল মেসিকে আমরা দেখেছি 2006 থেকে 2026, 20টি বছর পার করেছেন। এই 20 বছরে কিন্তু তিনি বিশ্বকাপে 6 বার খেলেছেন এবারে বিশ্বকাপ দিয়ে। সো বাকিটা আমি আসলে এই মুহূর্তে বলছি না। প্রিয় দর্শক, আমি সুপার এক্সাইটেড, সবাইকে ওয়েলকাম করছি টিবিএস ম্যাচ অ্যানাটমিতে। সঙ্গে আছি আমার সঙ্গে আছেন ফর্মার ক্যাপ্টেন অফ বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম, আমাদের অসম্ভব শ্রদ্ধার শেখ মোহাম্মদ আসলাম। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনিও আজকে সামহাও কালার ম্যাচিং করে পরে এসেছেন, মানে আর্জেন্টিনার কালার, তাই তো? কিছুটা। সো বাসাতে কে কে আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার? বাসাতে আমার ওয়াইফ আর্জেন্টিনা, হ্যাঁ, মেয়েরা হলো ব্রাজিল। হ্যাঁ। সো একটা সুন্দর মানে আয়োজন হয় আমাদের। আচ্ছা, যে হারবে তাকে খাওয়াতে হবে। গতদিনে যদিও ফ্রান্সের ম্যাচটা আগে হয়েছে, সেই ম্যাচের প্রসঙ্গে আমি একটু পরে যাব। আমি শুরু করতে চাই আর্জেন্টিনার ম্যাচ দিয়ে, কারণ সুপার 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 একটা ম্যাচ আমরা দেখেছি, ফ্যান্টাস্টিক ম্যাচ। এবং লিওনেল মেসি এত সুন্দর পাস, তাকে দিয়ে আসলে সম্ভব, আর কারো পক্ষে এটা সম্ভব না। কি বলবেন? না, আসলে এই মানে এই প্ল্যানেটে এর থেকে বড় প্লেয়ার আর হবে না, আর আসবেও না। মেসি ইজ মেসি, এবং ওর যে জাদুকারী, যে ক্যারিসমেটিক যে ক্যারেক্টার, এটা সারা বিশ্ব দেখেছে যে মেসির কোনো তুলনা হয় না। এবং স্টিল সে যেভাবে কালকে হ্যাট্রিকটা করলো, এবং সব থেকে বড় ব্যাপার যে ওর যে পাসিং অ্যাবিলিটিটা ফ্যান্টাস্টিক। মানে আমি তো স্ট্রাইকিং জোনে খেলতাম, এ বল মিস করার কোনো ওয়ে নাই। একদম ঠিক তাই। ফার্স্ট হাফ শেষ হওয়ার পর যখন 1-0, তা আমি ফেসবুকে পোস্ট করছিলাম যে আমি তো শোতে বলছি বারবার যে 3-0-তে জিতবে আর্জেন্টিনা। সো হতেও পারে এবার, তাহলে আরো 2টি গোল দরকার। বাট আমি আসলে এতটা আশা করিনি যে 3-0 গোলে জিতে যাবে। আর প্রথমে আশা করেছিলাম যে আরো বেশি গোলে হয়তো আলজেরিয়াকে তাদের মানে হারানো উচিত ছিল। যাই হোক, বাট খুব ভালো খেলেছে, আলজেরিয়াও ভালো খেলেছে। এক্স্যাক্টলি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই মুহূর্তে কানসাস থেকে রেজওয়ানুজ্জামান, সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট। আমরা তার কাছে চলে যাব। ভাইয়া রয়েছেন সেখানে, কালকে ম্যাচ দেখেছেন, স্বচক্ষে দেখেছেন মেসির জাদু। আপনার কাছ থেকে শুনতে চাই আপনার এক্সপিরিয়েন্স এবং এই যে এত ভালো লাগার অনুভূতি। যদিও আপনি আমাকে বলেছেন যে আপনি কোনো স্পেসিফিক দলের সাপোর্টার না, আপনি বাংলাদেশি, তারপরেও অ্যাজ এ জার্নালিস্ট আপনার কি বলার আছে? অবশ্যই, মানে আমরা জার্নালিস্ট কিংবা কোনো দলকে হয়তো সরাসরি সমর্থন করি না, কিন্তু ভালো খেলা, ভালো একটা ম্যাচ কিংবা ভালো একটা পারফরমেন্স দেখলে যে ভালো লাগবে না সেটা তো না। অবশ্যই ফুটবলের ফ্যান আমরা, সেটা তো অবশ্যই। সেই কারণে আমাদের এই বিশ্বকাপে আসা কিংবা বিশ্বকাপ কভার করা। এবং আজকে যে মেসি যেটা করে দেখিয়েছেন, আমাদের আজকে বলছি কারণ আমাদের এখানে এখনো রাত 2:30 বাজে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে ক্যানসাসে, সেই কারণে আজ বলছি। বাংলাদেশে যদিও আসলে ভোর হয়ে এখন দুপুর পেরিয়ে যাচ্ছে, সেই হিসাবে বলতে পারি যে আসলে খুবই দুর্দান্ত একটা খেলা। মানে আমি এটা বলতেই হয় যে আসলে 38 বছর প্লাস হয়ে গেছে লিওনেল মেসির। আমরা ভেবেছিলাম যে হয়তো এই বিশ্বকাপটা তিনি শুধু খেলার জন্য খেলছেন, কিংবা তার মার্কেটিং রাইটস এর জন্য খেলছেন, কিংবা আর্জেন্টিনার অসংখ্য স্পন্সর সমর্থকদের প্রেসারে খেলছেন, দলের প্রেসারে খেলছেন। কিন্তু তিনি যে এখনো আর্জেন্টিনার তো বটেই, পুরো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট, সেটা তিনি প্রমাণ করেছেন এই ম্যাচে। এবং অসাধারণ গোল করেছেন। প্রথম গোলটাই গোল হতে পারতো, অফসাইডের কারণে সেটা বাতিল হয়েছে। পরবর্তীতে তার যে প্রথম গোল, অফিসিয়াল গোল, সেটা কিন্তু দুর্দান্ত। আমার কাছে মনে হয় যে সেটাই বেস্ট গোল। এবং সেই গোলটার পেছনে রদ্রিগো ডি পলের আসলে ভূমিকা আছে আমার কাছে। তার যে পাসটা, সেটা আসলে অনেক বেশি গোলটা করার ক্ষেত্রে হেল্প করেছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে সবাইকে চমকে দিয়েছে আসলে। কারণ হলো যে তিনি অত দূর থেকে 22 গজ প্লাস, আমার মনে হয় যে দূর থেকে হঠাৎ করে শটটা নিয়ে নিবেন, এটা হয়তো কেউ ভাবতে পারেননি। সেটাই তাকে আসলে হেল্প করেছে। এবং তার যে অ্যাকুরেসি, তার যে পাওয়ার, সেটা আসলে অদ্ভুত, এখনো সেটা মানে বিশ্বসেরা।
সেইটা আমার কাছে মনে হয়েছে যে মেসির কারণে এই ম্যাচটা আসলে খুবই স্মরণীয় হয়ে থাকবে। মেসির 200তম ম্যাচ খেলতে নেমেছিলেন আজকে, তিনি হ্যাটট্রিক করলেন প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপে। তিনি ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন, মিরোস্লাভ ক্লোজার 16 গোলের সমান। সব মিলে অনেক কিছু এই একটা ম্যাচে মেসিকে ঘিরে, এবং মনে রাখার জন্য আসলে আর কিছুই লাগে না। আমরা কথা বলছিলাম এখানে ম্যাচ শেষে, অনেকের সঙ্গে সবাই বলছিল যে আসলে পয়সা উছুল, একজন $1250 দিয়ে এই ম্যাচের টিকিট কেটেছেন, কেউ $2500 $2000 দিয়ে। সুতরাং এর চেয়ে পাওয়ার কি হতে পারে? এক্স্যাক্টলি। আমি এই মানে আসলে আর্জেন্টিনা নিয়ে কথা বললে তো অনেক কিছু বলতে হবে, এই প্রসঙ্গের বাইরে গিয়ে কিছু জিনিস জানতে চাই। আমেরিকা যেহেতু ভেন্যু, তার ঠিক আগের দিন আমরা শুনেছিলাম যে ইরান তাদের খেলা শেষ করে রাতেই যেতে হয়েছে মেক্সিকোতে। অন্যদিকে একজন খুব স্বনামধন্য, একজন খুবই বিশ্ববিখ্যাত একজন তিনি কোচ, যিনি আসলে এয়ারপোর্ট থেকে ফিরে গেছেন আবার তার দেশে, সম্ভবত সোমালিয়া, আমি ভুল না করলে, ভুল হতে পারি। সো এই যে বিষয়গুলো যে করা হচ্ছে, কারণ ফিফা তো জানতেন যে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে এই টুর্নামেন্টটা হচ্ছে বা এবারে বিশ্বকাপ হচ্ছে। সো যদি ইরানকে আমেরিকায় না রাখা যায় তাহলে তো তার ভেন্যুটা এখানে, তার খেলাটা এখানে না পড়লেই পারতো, সেটা কানাডা কিংবা মেক্সিকোতেই কভার করা যেত। আর অন্যরা যে অন্য খেলোয়াড়রাও এরকম বিব্রতকর অবস্থার মুখোমুখি পড়ছেন, বিশেষ করে এশিয়া আফ্রিকার ক্ষেত্রে, যারা ইউরোপিয়ান কিংবা অন্য দেশ, তাদের বেলায় কিন্তু এমনটা হচ্ছে না। সো এই বিষয়টা নিয়ে অ্যাজ এ জার্নালিস্ট আপনার কিছু বলার আছে কিনা? প্রথমে সোমালিয়ার রেফারি ছিলেন তিনি, সোমালিয়ার রেফারি, তাকে ফেরত পাঠানো হয়েছে একদম এয়ারপোর্ট থেকে টুর্নামেন্ট শুরুর আগে। সেটা ঘটনা তো একটা বটেই। আর আপনি যেটা বলছিলেন যে মেক্সিকোর ঘটনাটা, মেক্সিকো কেন আসলে ইরানের খেলাটা আসলে মেক্সিকোতে না হয়ে যুক্তরাষ্ট্রে হচ্ছে, সেই প্রশ্নে দুটো পয়েন্ট আছে। একটা হলো যে এই ফিকচারটা হয়েছে আসলে ডিসেম্বর মাসে, তখনও কিন্তু ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হয়নি। তখন হয়তো বা পরিস্থিতি সেরকম থাকলে ইরান হয়তো যুক্তরাষ্ট্রে এসেই খেলতো এবং থাকতো। পরিস্থিতিটা পরবর্তীতে ঘোলাটে হয়েছে, সেইটার কারণেই আসলে এত পরিস্থিতি তৈরি হয়েছে। তবে অবশ্যই এটা বৈশ্বিক টুর্নামেন্ট, ফিফার টুর্নামেন্ট, সেখানে প্রত্যেক দলের সমান অধিকার কিংবা সমান প্রাপ্যতা পাওয়া উচিত ছিল। ইরান সেটা পায়নি, এটা একদমই সত্য কথা, এবং সেখানে আসলে ফিফা কোনো হস্তক্ষেপ করতে পারেনি। সেটাও ফিফার দুর্বলতা, এবং ফিফা কিছু ক্ষেত্রে যে অসহায় সেটা প্রমাণ হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছিলেন জিয়ানি ইনফান্তিনো, ফিফা প্রেসিডেন্ট। তিনি কিন্তু সেখানে বলেছেন যে আমরা চেষ্টা করছি, সবকিছু আমাদের কন্ট্রোলে নেই, এটাও মানতে হবে। সেই জায়গাটায় বোঝাই যায় যে তাদের অসহায়ত্ব। এখন টুর্নামেন্টের যে পর্যায়ে এই ঘটনাগুলো ঘটেছে, তখন আসলে টুর্নামেন্টটাই তো আসলে সরিয়ে নেওয়া কোনো মতেই সম্ভব নয়। সুতরাং ফিফাকে অনেক ক্ষেত্রে আসলে ছাড় দিতে হচ্ছে, কিংবা অনেক ক্ষেত্রে আসলে মেনে নিতে হচ্ছে যুক্তরাষ্ট্র সহ এখানকার যে ঘটনাগুলো, সেটার কারণে মেনে নিতে হচ্ছে। এছাড়া আর কিছুই করার নেই। এবং এই একই রকম ঘটনা কিন্তু আপনার মনে থাকতে পারে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ক্ষেত্রেও হয়েছিল। নিরাপত্তা হুমকি, ঝুঁকি, সেই জায়গাগুলো এসেছিল সেই আলোচনা। বাংলাদেশ শেষ পর্যন্ত খেলতে যায়নি, কিন্তু ইরান মনে করেছে, আমার কাছে মনে হচ্ছে এটা অবশ্যই যৌক্তিক, যে ফুটবল বিশ্বকাপ আসলে ছাড় দেওয়াটা আসলে কোনো মতেই কোনো কিছুর সাথে কম্পারেবল না। খেলাটা হলো গুরুত্বপূর্ণ, সেই কারণে তারা হয়তো এই কম্প্রোমাইজ করেই আসলে খেলছে। ওকে, এরপর আপনার গন্তব্য কোথায়? আমরা এখন রাত 2টা 2:30 বাজে বলছিলাম, আসলে আমাদের ভোর 6:15 চলে যেতে হবে ডালাসে। আপনি জানেন যে ডালাসে আর্জেন্টিনা পরের 2টি ম্যাচ খেলবে, গ্রুপ পর্বের শেষ 2 ম্যাচ, সেখানে আমরা থাকবো। এর মাঝখানে আসলে ব্রাজিলেরও আরেকটা ম্যাচ আসছে, সেখানে আমরা চেষ্টাও করব যাওয়ার। কিন্তু আর্জেন্টিনার 2টো ম্যাচ আপাতত গন্তব্য আমাদের। তার পরবর্তীতে গ্রুপে কে কোথায় যায় তার উপর নির্ধারিত হবে, কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হলে একরকম জায়গায় যাবে এক গন্তব্যে, গ্রুপ রানার্স আপ হলে আরেক গন্তব্যে। ব্রাজিলের যেমন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিয়ে এখন প্রশ্ন আছে, সেই জায়গাটা আসলে সেই জায়গায় ব্রাজিল আসলে কোথায় যাবে সেটা আমরা এখনো জানি না। সেটা, এবং সবশেষে আবারও কানসাসে ফিরে আসতে হতে পারে আমাদেরকে, কেননা আর্জেন্টিনা পর্তুগাল কোয়ার্টার ফাইনাল হতে পারে, এখানে মেসি রোনালদোর দেখা হয়ে যেতে পারে কিন্তু এখানেই। সুতরাং এখানে আবারও ফিরে আসার সুযোগ এবং সম্ভাবনা দুটোই আছে। এটা হলে কিন্তু এটা একটা আপনার জীবনের একটা অনেক বড় স্মরণীয় ঘটনা হয়ে থাকবে, একটা বিরাট বড় ইতিহাস হয়ে থাকবে পুরো বিশ্ববাসীর কাছে। সো থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অনেক ভালো থাকুন, আবার আপনার সাথে কথা হবে। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। অনেক কথাই বলছিলাম আমরা, আসলাম ভাই একটু তার দিকে আসলে আমার কাছে মনে হয় যে এই যে সচক্ষে দেখার যে আনন্দ, এই আনন্দটা কিন্তু অন্যরকম। এটা অন্যরকম, এটা কোটি টাকা দিয়েও পাওয়া যায় না এটা না। এবং এই ম্যাচ মানে আমার সামনে দেখে যে ম্যাচটা ওনারা এনজয় করেছে, এটা আমারও সৌভাগ্য হয়েছিল কোনো না কোনো ভাবে গিয়ে। এই গল্পগুলো আজকে আমি জানতেও চাই যে যদি এরকম ইন্টারন্যাশনাল ম্যাচ বা এরকম ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে দেখা হবার যে গল্পগুলো, সেই গল্পগুলো এই শো এর ফাঁকে একটু শেয়ার করেন। শিওর শিওর।
যেমন আমাদের সময় তখন ইরান, ইরাক এরা তো ওয়ার্ল্ড কাপে খেলেছে এবং ওরা ডাইরেক্ট ওই মানে ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার, ওদের সঙ্গে আমার খেলার সুযোগ হয়েছে। বাহ, আই ওয়াজ সো লাকি এবং আই বিকেম টপ স্কোরার ওই বছরে আমি। দুর্দান্ত এবং ওদের অ্যাসিস্ট যে বলগুলো করেছিল মানে নিখুঁত বল, ওটা গোল করা ছাড়া কোনো ওয়ে নেই। সো এই যে মানে প্লেয়ারদের যে একটা পরিপূর্ণ একটা প্লেয়ারকে পাওয়া, ইট ইজ আনবিলিভেবল। এবং তার যে কতগুলো গুণ এ মানে মানে এ বলে প্রকাশ করার কোনো ভাষা নাই আমার। কারণ একটা বড় প্লেয়ার অপোনেন্টকে সে নিচে হাত দিয়ে টেনে উঠাচ্ছে, সে ব্যথা পেয়েছে। এই যে সহমর্মিতা, এই জিনিসগুলো মানে ফুটবল আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। একেবারেই তাই। আমি আর্জেন্টিনার ম্যাচে আবারও ফিরে জি, আসি। জি। স্ক্যালোনি তিনিও আসলে খুব লাকি, হ্যাঁ, very lucky. তার সময়ে এত চমৎকার Very চমৎকার lucky. সব রেকর্ড। এবারে বিশ্বকাপ যদি আর্জেন্টিনা নিয়ে নেয় আমরা কিন্তু অবাক হব না। অবাক হওয়ার কোনো কারণই নেই। কারণ আপনার শুরুটা যাদের এত সুন্দর হয়েছে, লেটস অফ দ্য বেস্ট। আমার মনে হয় সামনে যত সময় যাবে তত আরও বেশি ম্যাচুরিটি আসবে, আরও বেশি ভালো খেলবে তারা এবং কনফিডেন্স লেভেলটাও অনেক উপরে চলে যাবে। ফ্রান্সের গল্পে ফিরে আসি। ফ্রান্সের গল্পে যখন ফার্স্ট হাফ শেষ হলো আমি ভাবছিলাম যে এই ম্যাচ কি ড্র হবে নাকি, কোন দিকে যাচ্ছে। সো ফাইনালি না, এমবাপ্পে দুর্দান্ত করলেন। এবং এমবাপ্পে এবং মেসির ভিতর আমার মনে হয় টপ স্কোরার নিয়ে একটা যুদ্ধ হবে মনে হয়। ডেফিনেটলি এটা আমার কাছেও সেটাই মনে হচ্ছে। সো কিলিয়ান এমবাপ্পে, তার প্রসঙ্গে যদি যাই, মাত্র 27 বছর বয়স এখন তার। ও ক্লাস প্লেয়ার, হি ইজ এ ক্লাস প্লেয়ার, নো ডাউট অ্যাবাউট ইট। এবং সে যে কোনো অ্যাঙ্গেল থেকে এত সুন্দর বলটা বার পোস্টে রাখতে পারে, এইটা হলো বড় কৃতিত্ব তার। একজন স্ট্রাইকারের ওই বারে রাখাটা একটা বিরাট ব্যাপার। এবং সে উইথ দ্য পাওয়ার, সে পাওয়ারের সঙ্গে গোল বারে রাখে বলটা, যার জন্য গোলকিপারদের খুব বিড়ম্বনায় পড়তে হয়। এবং ওকে স্পেস দিলেই মানে ডেঞ্জার। তবে ও স্পেসটা ক্রিয়েট করে নেয়, নিজেও ক্রিয়েট করে নেয়, যার ফলে ওকে এই বিশ্বকাপের আমার মনে হয় গোল্ডেন বুটের একজন কন্টেন্ডার আমি বলবো। না, এটা তো ডেফিনেটলি, কারণ তার যে পারফরম্যান্স সেটা অনবদ্য এক কথায়। সো এবারের বিশ্বকাপ আমার কাছে মনে হয় এই ধারাবাহিকতা যেটা আমরা দেখলাম গত 2 ম্যাচে, মানে ফ্রান্স এবং আর্জেন্টিনা, এখনো পর্তুগালের খেলা আমরা দেখিনি। আজকে রাতে তো পর্তুগালের খেলা রয়েছে 11টায়। সেই জায়গায় এই দলগুলো দুর্দান্ত খেলবে, ফাইনাল বা সেমিফাইনালে হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে, একটা গুড ফুটবল আমরা দেখবো, সেই প্রত্যাশা আমরা করতেই পারি। ডেফিনেটলি যত সময় যাবে তত জমবে ফুটবলটা। কারণ অনেক টিম হেরে চলে যাবে, বিদায় নিবে। বাট যারা সলিড প্লেয়ার, যে টিমগুলো মানে ডাকশাটের টিমগুলো, তারা ঠিকই তাদের জায়গা করে নিবে। এক্স্যাক্টলি। কালকে আমরা একটা ব্যাপার যখন লক্ষ্য করলাম, মেসি তার 3টা গোল করলেন, 80 মিনিটে তিনি মাঠ ছেড়ে গেছেন, তাকে স্ট্যান্ডিং ওভেশন দেওয়া হচ্ছিল। কিন্তু যদি স্পেনের দিকে তাকাই, আমি সবগুলো টিম নিয়ে একটু করে আলোচনা করতে চাই। স্পেনে কিন্তু স্টার প্লেয়ারদেরকে প্রথম সময়ে নামানো হয়নি, এবং স্পেনের যে ফলাফল, এই প্রসঙ্গে আপনার কি বলার আছে? এটা ডেফিনেটলি একটা কোচের স্ট্র্যাটেজি, এটা যে আমি আমার এই আসল জিনিসটাকে আমি কখন ইউজ করব। কিন্তু এই জায়গাগুলোতে ওনারা ডেফিনেটলি চাইবে যে ওকে ম্যাচিওর করে ফাইনালের দিকে নিয়ে যেতে, যাতে সে ইনজুরিতে না পড়ে। কারণ এই মেসিকে উঠানোর কারণটাই শুধু যে ওর উপর এখন ও অপোনেন্ট ক্ষিপ্রতা, যদি ইনজুরিতে পড়ে যায় তাহলে পরের ম্যাচে কি হবে। সো এই জন্য কিন্তু তাকে উঠিয়ে নিয়েছে এবং দে টুক দ্য রাইট ডিসিশন। এবং আমি মনে করি যে যত সময় যাবে এই প্লেয়ারগুলোর ফোকাসে চলে আসবে। ট্রু, বাট ওখানে কি স্পেনের কোচের কোনো ভুল ছিল? না, প্রতিপক্ষ কাবো ভের্দে, তাদের যে গোলকিপার, সে আসলে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। আমি ফান করে একটা ভিডিও করেছিলাম যে তিনি যখন তার ইনস্টাগ্রামে ফলোয়ার ছিল 45,000 এই ম্যাচটা খেলার আগে, ঠিক তার পরদিন সকালবেলা হয়ে গেল 5.1 মিলিয়ন, দুপুরে 6.1 এবং সন্ধ্যায় তখন 9। এখন আমি মাত্র ফোনটা খুলে বসে আছি, 11.4 মিলিয়ন তার ফলোয়ার। এবং সে যে পারফরমেন্স দেখিয়েছে, মানে আরেকজন বোধহয় তারকা আমরা পেলাম এবারে বিশ্বকাপে। আপনার কাছে আমার জানতে চাই, বাংলাদেশ কেন এতটা পিছিয়ে? না, সেটাই আপনার মাধ্যমে আমি আমাদের মাননীয় আলজেরিয়ার মতো টিম খেলছে, কাবো ভের্দের মতো টিম খেলছে, কুরাসাওয়ের মতো টিম খেলছে, এশিয়ার টিমগুলো ভালো করছে, সেখানে আমরা কেন এত পিছিয়ে? আমরা আমাদের এখন আমাদের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়, উনি
এখন কিন্তু ডিরেক্ট ফুটবলার একজন এবং সাবজয়ী ফুটবলার। ওনার আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই যে এই হাইপটাকে উনি কাজে লাগাক। এই যে বিশ্বকাপটা এসছে সারা বাংলাদেশে আনাচে কানাচে যেখানে আমাদের মাঠ আছে সেখানে এটার একটা প্রদর্শনী হতে পারে। তো ইয়ুথ জেনারেশন ওরা আরও ইন্টারেস্টেড হবে, এই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় তারা মনোনিবেশ করবে। এবং এটাই আমরা চাই, একটা সুস্থ জাতি গঠন করতে গেলে খেলাধুলার বিকল্প আর হতে পারে না। একদম, খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা। আমরা চলে যাব আজকের দিনের ম্যাচে, পর্তুগাল ভার্সেস কঙ্গো। পর্তুগাল ডেফিনেটলি একটা ভালো টিম এবং আমার ওয়ান অফ দ্য ফেভারিট টিম। ফর ক্রিস্টিয়ানো রোনালদো নাকি না? ওরা ভালো ফুটবল খেলে, গুড ব্র্যান্ড অফ ফুটবল ওরা খেলে, যার ফলে ওরা ছন্দে ফিরবে। ফিফা ওয়ার্ল্ড কাপে কিন্তু পর্তুগাল র্যাঙ্কিং এ 5, অন্যদিকে 46 হচ্ছে কঙ্গো। হ্যাঁ, সো লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি হবে? এবার তো র্যাঙ্কিং দিয়ে কিছু হচ্ছে না, কারণ কিছু হচ্ছে না। হ্যাঁ, আপসেট রেজাল্ট হচ্ছে, তো বলা মুশকিল। বাট পর্তুগাল তার নিজস্ব খেলাই খেলবে এবং আমার মনে হয় পর্তুগালই জিতে যাওয়ার সম্ভাবনা বেশি। রবার্টো মার্টিনেজ ডেফিনেটলি কোনো প্ল্যানিং রেখেছে। ডেফিনেটলি প্ল্যানিং তো থাকবেই, কারণ তার যে স্কিল প্লেয়ারগুলো সেগুলোকে জায়গা মতো সে সময় মতো নামাবে। এক্স্যাক্টলি। দর্শক, এই মুহূর্তে আমরা একটু দেখে নেব পর্তুগাল এবং কঙ্গো এই দুটো টিমের সম্ভাব্য যে লাইন আপ রয়েছে সেটা। স্ক্রিনে চোখ রাখি। এবার যদি একটু স্টার প্লেয়ার নিয়ে কথা বলি, ডেফিনেটলি পর্তুগালের CR7 রয়েছে। অন্যদিকে যদি ব্রুনো ফার্নান্দেজের কথা আমি বলি, অ্যাটাকিং মিডফিল্ডার, তার প্রসঙ্গ নিয়ে আপনার কি বলার আছে? ওদের দুজনের কেমিস্ট্রি খুব ভালো এবং দুজনের বোঝাপড়া এবং সব কিছু মিলিয়ে ওরা ক্লিক করবেই এবং অপোনেন্ট বুঝে ওঠার আগেই হয়তো ওদের উপর এইবার দেখা যাচ্ছে খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও খুব নেগেটিভ মানে মারছে, যেটা মানে দৃষ্টিনন্দন ফুটবলটা কিছুটা হলেও ব্যাহত করছে। এই জায়গাগুলো রেফারিকে আরও, যদিও সে এখনও স্ট্রিক্ট, সে ভালো বাজাচ্ছে, তো তারপরেও এই সুপারস্টারগুলোকে বাঁচাবার জন্য তাদেরও একটা ভূমিকা মাঠে থাকা উচিত। এক্স্যাক্টলি। অন্যদিকে কঙ্গো, ইয়োনে উইসা, আমি এদের নামগুলো এত কঠিন, দর্শক কি বলবো, যাই হোক, তিনি একজন ফরওয়ার্ডে খেলেন। তো তার প্রসঙ্গ নিয়ে কি বলার আছে? কতটুকু কঙ্গো আজকে মানে ঘুরে দাঁড়াতে পারবে, বা আমরা কি আসলে কোনো চমক দেখব? হ্যাঁ, ডেফিনেটলি তারা যখন কোয়ালিফাই করে এখানে এত দূর এসছে, তারা ভালো ফুটবল খেলবেই এবং তাদের যে বেস্ট যে এক্সপার্টিসগুলো আছে ওদেরকে কাজে লাগাবে। হোপফুলি সেটা আমরা আশা করতেই পারি। বাট পর্তুগালের বিপক্ষে কঙ্গোর সহজ জয় সম্ভব না, এটা মোটামুটি শিওর, কারণ পর্তুগাল এবার বিশ্বকাপ জিততে এসেছে। ফুটবল আসলে, ফুটবলটা তো গোলের খেলা। এখন দেখা গেছে, আমি মানে গত কয়েক ম্যাচে দেখলাম যে যারা মানে অ্যাটাকিংয়ে যাচ্ছে, মানে ডিফেন্সিভ কোনো মুডের তাদের কোনো চিন্তা ভাবনাই নাই, কন্টিনিউয়াস তারা অ্যাটাকিং যাচ্ছে, দেখা যায় কাউন্টার অ্যাটাকে গোল খেয়ে যাচ্ছে। কারণ সেই অপোনেন্ট যে কোচ, তার স্ট্র্যাটেজি তো অন্যরকম, কাউন্টার অ্যাটাকটাকে কাজে লাগাবে। এটা খুব ডেঞ্জার হয়, কারণ ওই তখন তো সব এলোমেলো অবস্থা থাকে, ফলে ওই দ্রুত বেগে যারা, এবং এখনকার স্ট্রাইকিং জোনে এবং বিশেষ করে মিডফিল্ড জোনে এত বেশি গতির খেলা হচ্ছে যেটা চিন্তার বাইরে। ট্রু। চলে আসি ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া। দুর্দান্ত হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে আজকে রাত, আজকে বলতে 18 তারিখ রাত 2টায়। হ্যাঁ, সো 11টার ম্যাচ তো দেখতেই হবে আজকে। অন্যদিকে আবার এই ম্যাচটা রয়েছে। সো ইংল্যান্ড খুবই ইয়াং টিম নিয়ে তারা খেলছে, তাদের খুবই দুর্দান্ত প্লেয়াররা রয়েছে। এবং ইংল্যান্ড, আমরা এখন হয়তো আলোচনায় দেখা যায় যে ইংল্যান্ডকে আমরা হয়তো কম করছি তাদেরকে নিয়ে আলোচনা, বাট ইংল্যান্ডও কিন্তু বিশ্বকাপটা জিতে নিতে পারে এবারের। সো ইংল্যান্ড ক্রোয়েশিয়ার ম্যাচের প্রসঙ্গে জানতে চাই। ইংল্যান্ড সব থেকে বড় ব্যাপার, ইংলিশ লিগ ওয়ান অফ দ্য বেস্ট লিগ, এবং এই লিগে সব বিখ্যাত প্লেয়ারগুলো ওখানে খেলাধুলো করে, এবং ওই ইংল্যান্ড টিমের যে প্লেয়ারগুলো, হ্যারি কেইন থেকে শুরু করে যারা আছে, এরা কিন্তু সবাইকে চিনে এবং ওই অপোনেন্টকে দেখে শুনেই তারা ওই স্ট্র্যাটেজি নিয়েই মাঠে নামবে, এবং ওরা বিশ্বকাপ জয়ী দল, ডেফিনেটলি ভালো খেলে বেড়ে। না, ডেফিনেটলি। এবং ফিফা র্যাঙ্কিং এও ইংল্যান্ড রয়েছে 4th পজিশনে, অন্যদিকে ক্রোয়েশিয়া 11। খুব বেশি কিন্তু দূরে না। আর ক্রোয়েশিয়া খুব ভালো টিম। ভালো টিম। সো
বলা যায় না কি হয়, ফুটবল তো গোলের খেলা। এখন পর্যন্ত যেটা বলছি 11 বার তারা মুখোমুখি হয়েছে, 6 বার জয়লাভ করেছে ইংল্যান্ড, অন্যদিকে 3 বার ক্রোয়েশিয়া, ড্র হয়েছে 2টো ম্যাচ। আমরা তাহলে একটু দেখে নেই আজকের লাইন আপ কেমন হতে পারে, সম্ভাব্য লাইন আপটা একটু দেখে নেব দর্শক। আপনি একটু আগে কিন্তু হ্যারি কেনের কথা বলছিলেন, স্ট্রাইকার, এবং আপনি নিজেও স্ট্রাইকার, এক্স্যাক্টলি। সো তার প্রসঙ্গ দিয়ে শুরু করি, কারণ তিনি স্টার প্লেয়ার বলতে গেলে প্রথমেই তার নামটা চলে আসে এই টিমে। সো একটু যদি তার বিষয় নিয়ে বলি, আজকে কতটা শক্তিমত্তা পরিচয় দেবেন তিনি? ওর সবথেকে বড় যে ও স্বল্প জায়গার ভিতর এত সুন্দর টার্ন করে শটটা নিতে পারে, অন্য কোনো স্ট্রাইকার এইভাবে আমি দেখি না সহজে। এবং শুধু তাই না, সে হেডিংয়েও ভালো। সো অপোনেন্ট ডিফেন্সের জন্যে সে একটা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে, এবং যে কোনো সময় সে ম্যাচটা ঘুরিয়ে দিতে পারে। অন্যদিকে কিন্তু লুকা মদ্রিচ রয়েছে, ওরাও ওদের ডিফেন্স যে অর্গানাইজেশন আছে, ওরা খুব কম্প্যাক্ট ডিফেন্স খেলবে, কারণ ওই ওয়াইড ফুটবল খেলে ওরা ইজিলি পেনিট্রেট হবে। সো সেই জায়গাগুলো তারা সুযোগই দিবে না। আপনার কি মনে হয় ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মধ্যে কার মানে মিডফিল্ডের আধিপত্যটা বেশি হবে? ইংলিশদের বেশি থাকবে। ওকে, এটা আশা করা যায়। যদি প্রেডিক্ট করতে বলি তাহলে কত শূন্য, মানে কত শূন্য মাথায় চলে আসছে এখন। না, যাই হোক, 2-1 অথবা 2-0 হতে পারে। 2-1, 2-0। আর অন্যদিকে পর্তুগালের ম্যাচে? পর্তুগাল ম্যাচ আমার মনে হয় 2-3 গোল হতে পারে। তাহলে কি 2-0 অথবা 3-0। আচ্ছা, এটা কেন জানি না, বিকজ ও যদি গোল পাওয়া শুরু করে রোনালদো, সো ওকে আটকে রাখা খুব ডিফিকাল্ট হবে। ইটস ট্রু, এটা এবং ওকে কাজে লাগিয়ে ওনার কোচ ওই অন্য ফায়দাটা লুটবে, ওকে ওই সামনে থেকে ঘোরাবে, কিন্তু গোল হয়তো আরেকজন করে যাবে, এরকম হবে। এই দুটো ম্যাচের যেটা একটু দুর্বল প্রতিপক্ষ কঙ্গো, অন্যদিকে ক্রোয়েশিয়া, তারা কতটুকু, মানে কোন দলটি বেশি চমক দেখাবার? ক্রোয়েশিয়া ভালো করার চান্স খুব বেশি, কারণ ওরা গুড ব্র্যান্ড অফ ফুটবল খেলে এবং বড় বড় লিগে ওদের প্লেয়ার খেলে। আমরা জানি ব্রাজিলের ইতিহাস তো অনেক লম্বা, দীর্ঘ, এবং সেখানে 5 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন তারা এখন পর্যন্ত। জার্মানি আরেকটি বিশ্বকাপ পেলেই তারা 5 বার ছুঁয়ে ফেলতো। কিন্তু ব্রাজিলের টিমের অবস্থা ভীষণ রকম খারাপ, এটা হতাশ করে ভক্তদেরকে। সো না, ওদের আনচেলত্তি যেহেতু এত নামকরা কোচ, তার কি পদক্ষেপ নেওয়া উচিত বা কি ভূমিকা আছে? না, ডেফিনেটলি উনি একজন বিখ্যাত কোচের ভিতরে একজন। সে টিমটাকে ভালো মতো রিড করেছে, এবং কাকে কখন কোন সময় ইউজ করবে এটা ডিপেন্ড করছে তার উপর। তবে ওদের ইনজুরির কারণে অনেক প্লেয়ার একটু খেলতে পারছে না, যার ফলে মানসিকভাবে একটু দুশ্চিন্তা আছে। বাট এটা ওভারকাম হয়তো নেক্সট ম্যাচে করে ফেলবে মনে হয়। হোপ সো, কারণ ভিনিও এখন দে উইল কাম ব্যাক ডেফিনেটলি, আশা আমরা করতেই পারি। বাট গড নোজ। গ্রুপ এল এ রয়েছে আরো একটি ম্যাচ, এবং যেটা হচ্ছে ঘানা এবং পানামা। আই ডোন্ট নো, ডেফিনেটলি ভালো ম্যাচ হবে হয়তো। মানে ঘানা 73 র্যাঙ্কিংয়ে ফিফা র্যাঙ্কিং, অন্যদিকে পানামা 34। ভোর 5টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচ নিয়ে যদি কিছু বলার থাকে আপনার। ঘানার প্লেয়ার, ঘানা আমাদের বাংলাদেশে ফুটবল খেলতে আসছে, ওরা ওই প্লেয়ারগুলো আসছে খেলতে। ওরা সাধারণত দেখা যায় ওদের রোবাস্টিক ফুটবল খেলে, মানে শারীরিক শক্তি বেশি ব্যবহার করে, যার ফলে ওই খেলার ওই সৌন্দর্যটা থাকে না। বাট ওরা খুব রোবাস্টিক প্লেয়ার, ও সারা মাঠ দৌড়ায় খেলবে এবং লেবোরিয়াস প্লেয়ার, সহজে ওরা হার মানবে না। অন্যদিকে 8টায় কিন্তু সকাল 8টায় আরেকটি ম্যাচ রয়েছে, উজবেকিস্তান ভার্সেস কলম্বিয়া ভালো টিম আমার মনে হয়। কলম্বিয়ার র্যাঙ্কিং অনেক আগে 13, উজবেকিস্তান 50। হ্যাঁ, ওরা মানে বেটার ব্র্যান্ডার ফুটবল খেলবে এবং ওরাই জিতবে। ও, দ্যাটস গ্রেট। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। অনেক ভালো থাকুন। মোস্ট ওয়েলকাম। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। সবাইকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক CR7 যদি আজকে নিজেও হ্যাট্রিক করে ফেলেন, তাহলে কিন্তু আমরা অবাক হব না। সবাই অনেক ভালো থাকুন আর দেখতে থাকুন TBS ম্যাচ অ্যানাটমি।